আমরা সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এবং আমরা আশা করি যে এই কারণে সেই সময় আন্দোলন যুক্ত হই যে ফ্যাসিস্ট পতন হলে আমরা আবেদনের সুযোগ পাবো, সেদিক দিয়ে আমরা অনেকটা সফল হই বটে। কিন্তু তারপর যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠন হয়, সেই সময়ে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করি। এক পর্যায়ে আপনারা জানেন যে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করি এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের প্রথম কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয় এবং সেই জনপ্রশাসন সংস্কার কমিশন আমাদের সঙ্গে বসে দেশের এবং বহির্বিশ্বের দিক বিবেচনা করে তারা একটি সুপারিশ করে, সেটা হলো ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37। কিন্তু আমরা সেই সময় যখন প্রজ্ঞাপনের অপেক্ষায় পড়া টেবিলে বসার অপেক্ষায় ছিলাম, সেই সময় দেখি কোনো এক অদৃশ্য কারণে সেটি 35-37 না হয়ে 32 হয়ে যায়, যারই ফলে আমরা যারা বিগত সরকারের সময় ক্ষতিগ্রস্ত, করোনাকালীন সেশন জট, নিয়োগ বাণিজ্য, প্রক্সি পার্টি এবং সরকারের দলীয়করণের কারণে আমরা যারা অনেকে অসংখ্য ভাইবা দিয়েও চাকরি পাইনি, যখন 35-37 সুপারিশ ঘোষণা করার পরেও 32 হয়, তখন আমরা ক্ষতিগ্রস্তরা আবারও বৈষম্যের শিকার হই। তারই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ 1 বছর যাবৎ এই আন্দোলনটা আবারও চলমান রেখেছি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা রাখছি। তারই পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে আমরা প্রেস ক্লাবে আজকে 38 দিন যাবৎ অবস্থান করছি। তো আপনারা জানেন যে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করছি যারা আমরা ক্ষতিগ্রস্ত, আমরা যে কথাগুলো বললাম যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো 32 থেকে বঞ্চিত মানুষগুলো, আমরা যখন বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করতেছি সেই সময় আমরা দেখি গত পরশুদিন যুগান্তর পত্রিকার মারফত জানতে পারি যে সরকারের পক্ষ থেকে বয়স সীমা 33 করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করি যে আমরা যারা আন্দোলনকারী বা বয়স বৃদ্ধি প্রত্যাশী ছিলাম, আমরা 35-এর দাবিতে আন্দোলন করেছি, 32 দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যখন 32 আমাদের বয়স অধিকাংশের বয়স 32+ বা 32-এর 1-2 মাস ছিল বাকি, এখন যখন 33-এর গেজেট দেওয়া হচ্ছে তখন আমাদের সবারই বয়স 33+। তাই আজকে আমরা সংবাদ সম্মেলন থেকে সরকারকে উদারত আহ্বান জানাবো, অনতি বিলম্বে আমাদের বিষয়টি আমলে নিয়ে যাদের জন্মসাল 1990 থেকে 1994 তাদেরকে আগামী 3 বছর ব্যাকডেট দিয়ে সরকারি বেসরকারি অধিদপ্তর স্বশাসিত স্বায়ত্তশাসিত সকল চাকরির সেক্টরে আবেদনের সুযোগ দিয়ে আমাদেরকে মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখার সুযোগ দিবে, এটি আমাদের প্রত্যাশা। আমরাও বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের জনগণ, আমরাও জুলাই আন্দোলনের সহযোদ্ধা, আমরাও বাঁচতে চাই, আমরাও স্বপ্ন দেখতে চাই। আমরা আশা করছি যে আমাদের আবু সাঈদ তার বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে, এখন সেই আবু সাঈদের মতো বীর মুগ্ধের মতো যে অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছিল, দেওয়ার ফলেও যদি আমরা বৈষম্যের শিকার হই তাহলে এ কেমন রাষ্ট্র? আমরা কি সেই রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্র আবার বৈষম্যের শিকার হবে? তাই আপনাদেরকে অনুরোধ করব, মিডিয়ার ভাইদেরকে, আপনারা সমাজের দর্পণ, জাতির বিবেক, আমাদের বিষয়টি রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দিবেন যে অনতি বিলম্বে আমাদের সঙ্গে আলোচনা করে যাদের জন্মসাল 1990 থেকে 1994 তাদেরকে আগামী 3 বছর চাকরিতে আবেদনের সুযোগ দিবে, এটি আমাদের প্রত্যাশা। তো আপনাদের সঙ্গে আরও একটি কথা বলতে চাই, আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা সচিবালয়ে বিভিন্ন সময়ে গিয়েছি এবং বিষয়টি বলেছি। আসলে আপনাদের সামনে এই কথাটি বলতে আমাদের খুব কষ্টই হচ্ছে, কারণ আমরা জুলাই আন্দোলনে অংশ নিয়ে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আমরা যখন সচিবালয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়ের সহযোগিতায়, তারা আমাদের সাথে কথা বলে না, ঠিক মতো আমাদের কথা শুনতে চায় না। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স মাস্টারধারী মানুষ না? আমাদেরকে তারা মানুষ হিসেবে বিবেচনা করে না। তো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা যেহেতু জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে বিগত ফ্যাসিস্ট পতন দিয়ে এই অন্তর্বর্তী সরকারের অবদান রেখেছি, আমরা
আমাদেরকে সেই বিষয়টি সরকার আমলে নিয়ে আমাদেরকে অনতিবিলম্বে আবেদনের সুযোগ দেবে, এটি আমাদের প্রত্যাশা। আর একটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ পর্যায়ে আপনারা কোনো প্রকার পজিটিভ রেজাল্ট না পাওয়ার কারণে যখন আমরা দেখেছি যে 33-এর গেজেট হওয়ার সম্ভাবনা হয়, এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু শিক্ষা ভবনের সামনে যাই এবং শান্তিপূর্ণ অবস্থান নেই। সে সময় আমাদেরকে অতর্কিতভাবে হামলা জানায়। তো এ পর্যায়ে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে যে আমার বয়স বৃদ্ধির এই আন্দোলনের অন্যতম নেত্রী মোসাম্মদ শাপলা খাতুনকে তার